লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল 2 তলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে, সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো, এটা কার ঘর? মনে হতে বেশি সময় লাগলো না, এটা তো রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এখানে কি করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেইভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই, জায়গাটা ভালো না ভাবি। আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অব্দি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারে দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি ধুয়ে আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো, বলল, পদ্মবতী, কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি? সে যেতে পারবে না। পদ্মজা উকসুক করতে থাকলো। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে না। এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো, আপনি যান, আমি আসছি। কেন? তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবলো। এরপর বলল, আলোক ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে, বলবে তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমনে ছুটতাছো কেন? পদ্মজার মাথার হাত থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসতে আসতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে? কিন্তু এদিক তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নের রানীর মুখ রক্তিম হয়ে উঠল, কেমন অস্বাভাবিক হয়ে ওঠে। সে অপ্রস্তুত হয়ে হাসলো। কি বলবে খুঁজছে যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য।
পদ্মজা ডাকলো, আপা। আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়ির যাই, মেলা রাইত হয়ে গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে, সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো, বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়, আমি জানালা দিয়ে দেখি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করলো, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে, কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম, মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন, পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিলেন। বলল ওষুধ আনতে, মানে কোনো ওষুধি পাতা, কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ওষুধি পাতা আনতে যাবে, আবার ভোর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন, বলো। এখন কাউকে বলবেন না, বলা উচিত? ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যায়, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমি নিশ্চিন্ত না কোনো সমস্যা আছে কি না। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওইদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে। আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে আমরা পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই, তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি, পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটি বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হই হই করে উঠল, সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলে, আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। অবশ্যই, তবে বউয়ের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি। আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের দুই হাতে ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরুন? গায়ে জোর দেখান কেন? ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোটাও গিলে ফেলছো দেখছি। বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন? আমি অত ভং করতে পারবো না। কি ঝাঁজ কথার, এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুই দিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লতু, কতবার না বলেছি ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রেগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজায় চিপার পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমুচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। হ্যালো। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবেন না। অজ্ঞতা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে। যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছে। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বললেন, এখনো আসো? পদ্মজা মৃদু হাসলেন। নূরজাহান বললেন, অনেকক্ষণ হয়েছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণে মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি? রুম্পা ভাবিকে যেদিন দেখছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাখান শক্তি ওই সেরির, হ্যার লগে সেরিরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময়?
সবাই ডরায়, কেউ যাইবো না, সাফ না কইরা দিছে। তুমি বেহুদা কথা বলতাছো। নূরজাহানের কঠিন কণ্ঠে সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে ঘরে যাওয়ার অনুমতি যদি দিতেন। পাগল হইছো সিরি? কেমনে খামচাইয়া ধরছিল মনে নেই? আর কথা কইও না, যাও এখন থেক্কা। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলোক ঘরের সামনে খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষের সমস্যা শুনছে। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছে, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায় ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্বও হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদানী নদীর জলে স্রোত তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না একদমই, ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব কেন যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে উঠে। সে নিচের ঠোঁট কামড়ে 2 বার ডাকলো, আপা, আপা রে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেল। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন। পূর্ণার পাশে এসে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছে এরপর বলল, আপনি এখানে কেন এসেছেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করলে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতে 2-3 ডজন চুড়ি নেই, 2 হাতে শুধু 2টো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরে অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলো, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। 40-এর উপর বয়স মনেই হয় না, কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ্প করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঁঝালো কণ্ঠ। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো। সবেমাত্র তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও ছ্যাঁচ বয়সে আইসা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরিয়ে নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাজ্ঞা সব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ গুজে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে আম্মা কয়ে ডাকে, আমার খুশিতে কান্দন আইছা পড়ে। শুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আইছি না। সে হয়েছি গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চাইছি তার চেয়ে বেশি পাইছি, সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্যে তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমরা যেমন বলবা আমি তেমনিই চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আজ সাজি নাই, আর কোনো দিন সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হইব? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা। এখন তো দুপুর,
বাইন্ধা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল, এরপর বলল, আম্মা এখনো ঘুমে? আম্মার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদ্মজার জন্যে কান্দে দেখি, শরীর দুর্বল হইয়া পড়ছে, এজন্য ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আছি ভাত, পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতার ঘরে এসে দেখলো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরও শুকাবে, ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো, ও আম্মা উঠো, এবার দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুললেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণস্বরে প্রশ্ন করেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল, চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করলো, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞাসা করছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে। কতক্ষণ না খেয়ে আর রাগ করে থাকা যায়? হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন, এরপর কলপাড়ের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দেখ থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠোনে এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বলেন, বাসন্তী আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই, প্রেমা প্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো, কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম, তাই বলে মানুষটা তো আর খারাপ না।